সামিহা ম্যাম অ্যানিমিয়া, জন্ডিস, ডিহাইড্রেশন ওগুলা সাইনোসিস করেছে। তাহলে এটাই দিয়ে দাও, এটা তো ইজি আছে। কি বাবা, কালকে দিয়ে দাও, ক্লিয়ার করে ফেলো। 3টা আইটেম বাকি। ওকে ম্যাম। 29 তারিখের মধ্যে 3টা আইটেম দিয়ে দাও। ঠিক আছে? কি বাকিরা কি বলো? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আপনাকে না বলবা। আচ্ছা আসো, আমার সাথে জানি কি বাকি ছিল, বাকি ছিল। তোমাদের আইটেম কার্ড আছে তো? আইটেম কার্ড আছে সবার? জি ম্যাম। এখানে একটা পেজ আছে শুধু, একটা পেজে পিক আছে, মানে আইটেম 8 পর্যন্ত ওটার পিক আছে। আচ্ছা তোমরা তাহলে নিজ দায়িত্বে এগুলা সাইন করে নিবা আমার কাছ থেকে আর ভাইয়ের কাছ থেকে। ঠিক আছে? সবারগুলো নিজ দায়িত্বে সাইন করে নিবা। ম্যাম আমাদেরকে তো কার্ড দেয় না, ওটা তো মানে ছবি আছে। কার্ড কালেক্ট করে নিবা। কার্ড যেখান থেকে কালেক্ট করো ওইখান থেকে কালেক্ট করে নিবা। ওকে। আমাদের ক্লাস কখন থেকে শুরু হবে বলছে? কিছু বলছে? 21 তারিখ থেকে তো শুরু হওয়ার কথা ছিল। আর কিছু বলছে? ম্যাম আগে সেপ্টেম্বর বলছিল, এখন তো শিওর করা নেই। ঠিক আছে, দেখা যাক। আমি কি বলতেছিলাম জানি, ক্যাথেটার নিয়ে কত বলছিলাম। ম্যাম ক্যাথেটারে বাতাস দেয়া যাবে কেন? আচ্ছা, কে জানি কি কোশ্চেন করছিল, ট্রাই চ্যানেল নিয়ে না? আলহামদুলিল্লাহ। ডায়েরি লিখলাম, অ্যাক্সিডেন্ট কিসে, মানে ইনজুরি কোথায়? অ্যাবডোমিনাল কোনো ইনজুরি নাই। অ্যাবডোমিনাল কোনো ইনজুরি নাই। হ্যাঁ, দেখা যাচ্ছে। ইয়েস ম্যাম। আচ্ছা এবার বলো, কার কি কোশ্চেন ছিল বলো তো। ট্রাই চ্যানেল নিয়ে কি কোশ্চেন করছিল বলো। ম্যাম 3টা চ্যানেল, 2টা চ্যানেল তো কাজ জানে, আরেকটা চ্যানেল এক্সট্রা কেন? আচ্ছা, এখানে হচ্ছে আমরা ইন্ডিকেশন কি বলছিলাম, ক্যাথেটারের ইন্ডিকেশন কি, ক্যাথেটার কখন দিব, ইউরিনারি ক্যাথেটার। তোমরা কেউ দেখছিলা ক্যাথেটার নিয়ে? আমাদের কোশ্চেন গুলো দেখছিলা? জি ম্যাম। কিসে দেখছিলা? চটি আছে? চটি আছে না বেলিলাম থেকে দেখছিলা? হ্যাঁ, দেখো নাই, কেউ দেখো নাই? তাহলে মনে হয় মজা পাও নাই। মজা পাইলে তো দেখার কথা। একটা নতুন জিনিস দেখতেছো, নতুন জিনিস শিখতেছো, এটা সম্পর্কে একটু জানার কিউরিওসিটি থাকতে হবে না? নেটে দেখছিলাম ম্যাম। কোথা থেকে দেখছিলাম? নেটে? ইয়েস ম্যাম। হ্যাঁ, কি দেখছিলা বলো, আমাদেরকে একটু বলো। মানে কি যেটা দেখছো ওটাই বলো। ম্যাম এগুলা কতগুলো ছবি আছে সেগুলো বুঝি নাই, একটু ছবি জোরে বলো। যেগুলো আছে ছবিগুলো দেখছি। কোন
পার্টস কি করে, কি কাজ করে, তারপর কিভাবে ইউজ করে দেখছিলাম। ওই ইউরিন ব্যাগের সাথে কিভাবে লাগানো থাকে, তারপর ইউরিন সহ ওরা কিরকম থাকে ওগুলা। হ্যাঁ, ভেরি গুড। এই তো এগুলোই তো, যখন যেটা কিউরিসিটি আসবে ওটা দেখে নিবা। আজকাল তো অনেক অ্যাভেলেবেল, সবকিছু মোবাইলেই দেখা যাচ্ছে। তো ইউজ কি কি কে জানি বলতেছিল, এটা কে? এটা কে ছেলেটা? কে নাম বলো? ম্যাম আসিফ ম্যাম। আসিফ। হ্যাঁ আসিফ, কি কি দেখছিলা বলো তো, ইউজ কি কি ছিল ওখানে? বলো, ভুল হোক সমস্যা নাই, আমার সামনে এত হেজিটেট করার কি আছে, ভুল থেকেই তো শিখবা। বলো ইউজ বলো। শুনো, কিছু জিনিস বুঝলে না বানাই বানাই বলে ফেলা যাবে, এমন না যে আমাকে বই থেকে মুখস্থ করে হুবহু বলতে হবে, এরকম কিছু না। কি ব্যাপার, আমার ইয়া নাই কেন? হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে। জি ম্যাম। আমি দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে যদি কিছু জিনিস বোঝা যায় তাহলে মানে বানাই বানাই বলা যায়। যেমন এটা একটা বানাই বলো, কি করবে, এটার কাজ কি? হ্যাঁ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সময় এটার কাজ কি? এটার কাজই হচ্ছে ইউরিনারি ড্রেনেজ করা। ঠিক আছে, ইউরিন ড্রেন করবে, তাই না? একটাই কাজ, মানে একটা কাজ না, আর অনেক কাজ আছে, কিন্তু মেইন কাজ কি? ইউরিন ড্রেন করবে, তাই না? তো ইউরিন কেন ড্রেন করবে? নর্মাল ইউরিন পাথওয়ে আছে না, মানে আমাদের কোনো অ্যাবনর্মাল, মানে নরমালি যদি আমাদের প্রবলেম হয়, যদি নরমালি ইউরিনেশনটা না হয় তাহলে, না, বা ইউরিনারিতে কোনো অবস্ট্রাকশন হয়েছে। হ্যাঁ অবস্ট্রাকশন হলে এখন এভাবে এই কথাগুলো বলতে হবে। মানে স্যার যদি জিজ্ঞেস করে যে কেন হবে স্যার আমার নর্মাল ইউরিনারি ড্রেনেজ যদি না, তো নর্মাল ইউরিনারি ড্রেনেজ না হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। কি কি কারণ? একটা বললে ইউরিনারি অবস্ট্রাকশন হতে পারে, অবস্ট্রাকশন ছাড়া অন্য কারণ হতে পারে না? কিডনি স্টোন, কিডনি স্টোনের জন্য বলতে পারো, কিডনি স্টোনের জন্য যদি রেনাল ফেলিয়ার হয়ে যায় সেক্ষেত্রে এখানে, কিন্তু ওটার জন্য আমার ইউরিনারি ক্যাথেটার তো কোনো কাজ করবে না। ইউরিনারি ক্যাথেটারটা কখন কাজ করবে বলো তো? যখন হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্টের কোনো সমস্যা, ওটা হচ্ছে আপার ইউরিনারি ট্র্যাক্ট। ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্টে যদি কোনো স্টোন হয়, কোলাই ফর্মেশন হয়, হ্যাঁ ওটা হচ্ছে নিচে, ইউরেটারে ইউরেটার হচ্ছে উপরে। চিন্তা করো ইউরিনারি ট্র্যাক্টটা পুরো চিন্তা করো, কিডনি, দুইটা ইউরেটার, ব্লাডারে ঢুকছে, ব্লাডার থেকে ব্লাডার নেক, তারপরে ইউরেথ্রা, ঠিক আছে না? ইউরেথ্রা তোমার যদি কোনো ব্লাডার নেক থেকে ইউরেথ্রা পর্যন্ত কোনো প্যাথোলজি থাকে, কোনো অবস্ট্রাকশন থাকে, তাহলে আমার এই ইউরিনারি ক্যাথেটার কাজ করবে। বুঝা গেছে? চিন্তা করো, ইমাজিন করো, এটা নিচে দিয়ে কোনো অবস্ট্রাকশন থাকলে আমার এটা কাজ করবে, আবার উপরে অবস্ট্রাকশন থাকলে আমার তো ব্লাডারে প্রস্রাব আসবে, তাহলে এটা কি কাজ করবে, তাই না? ঠিক বলছি? আমার ইউরেথ্রাতে যদি অবস্ট্রাকশন হয় তাহলে সমস্যা। হ্যাঁ নিচে অবস্ট্রাকশন হলে, উপরে না। ব্লাডার নেক থেকে কোনো অবস্ট্রাকশন হলে সেক্ষেত্রে আমার এটা কাজ করবে। আবার আরেকটা কিছু হতে পারে, মানে তোমার ব্লাডারে তো প্রস্রাব আসতে হবে আগে, ব্লাডার যদি প্রস্রাবে না আসে এটা ড্রেন করবে কোথায়? আগে প্রস্রাবটা ব্লাডারে আসতে হবে না, ইউরিনটা ব্লাডারে আসতে হবে, তাহলে এটা ড্রেন করতে পারবে। তাহলে অবস্ট্রাকশন ছাড়া আর কি হতে পারে? আরেকটা হতে পারে নিউরোলজিক্যাল কজ, অনেক মিউটেশন রিফ্লেক্সে কোনো সমস্যা থাকলে, হ্যাঁ মানে হচ্ছে ওর নিউরোলজিক্যাল প্রবলেম, যে কোনো নিউরোলজিক্যাল প্রবলেম, যেটা ট্রমাও হইতে পারে, প্যারালাইজ পেশেন্টও হইতে পারে। তার দেখো না অনেক ব্যাটেরিয়ান পেশেন্টকে ক্যাথেটার দেওয়া থাকে, অনেক হবে না সব বুঝি না, মানে মোবাইলে কি কোনো সমস্যা? কথাটি পেশেন্টের সব শকে থাকলে দিতে পারি, শকে থাকলে কেন দিই? পেশেন্টের ইউরিনারি অ্যাসেসমেন্ট করার জন্য শকের কিছু মনিটর আছে, আমাদের পেশেন্ট দেখতে হবে, সেখানের মধ্যে একটা ইউরিনারি আউটপুট, একটা পেশেন্ট ইউরিনারি আউটপুট একটাই আছে, কি বলে মনিটরিং একটা কম্পোনেন্ট আছে। আচ্ছা তোমাদের পরীক্ষাও জানো তো, ফাইনাল প্রফ পরীক্ষা হচ্ছে, সবাই কোয়েশ্চেন কালেক্ট করে নেবা, কোয়েশ্চেন কালেক্ট করে ওই কোয়েশ্চেন গুলো মোটামুটি সলভ করার চেষ্টা করবে যে কোন ধরনের কোয়েশ্চেন আসে, তাহলে দেখবা যে অনেক কিছু পারতেছো। তোমাদের কি আমি তো তোমাদের কোয়েশ্চেন দেখি নাই আগে, তোমাদের কি মানে ধরো
ক্রিয়েটিভ টাইপের কোশ্চেন আসে যে ওয়ার্ড রিলেটেড নাকি একদম ডাইরেক্ট শর্ট নোট টাইপের কোশ্চেন আসে? দেখছো আগের কোশ্চেনগুলো? দেখছো আগের কোশ্চেনগুলো দেখছিলাম? আচ্ছা ঠিক আছে, এখন এখন থেকে দেখা শুরু করবা। এখনো তো থার্ড ইয়ার আছো, জাস্ট কোশ্চেনগুলো দেখবা যে কার কি কোশ্চেন আসে এবং কোশ্চেনগুলো কালেক্ট করে রাখবা, রিপিট হয় কিন্তু কোশ্চেন। সেজন্য কোশ্চেনগুলো দেখবা কোন ধরনের কোশ্চেন আসছে, এগুলো একটু ইভালুয়েট করার চেষ্টা করবো আস্তে আস্তে। এখনো তো টাইম আছে, অল্প 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 করে পড়তে থাকলেও কিন্তু অনেক পড়া হয়ে যাবে। আচ্ছা, নিউরোলজিক্যাল প্রবলেম তো বললাম, এখন আসো অবস্ট্রাকশন কোন ধরনের হতে পারে? এই যে আমি ব্লাডার নেক থেকে বললাম, কি কি ধরনের অবস্ট্রাকশন হতে পারে? প্রোস্টেটিক হাইপারট্রফি, ভেরি গুড। তারপর ব্লাড ক্লট জমবে। ভেরি গুড। টিউমার হলে টিউমার কোন জায়গায়? এই পাথওয়েটার কোথাও যদি টিউমার বিনাইন প্রোস্টেটিক প্রোস্টেটিক ক্যান্সার, হ্যাঁ প্রোস্টেটিক বিনাইন একটা বললা, ক্যান্সার হইতে পারে, ওইটাও একটা। আর প্রেগন্যান্টদের ক্ষেত্রে যদি ইউটেরাসটা এনলার্জ হয় তখন যদি ব্লাডার দেখে ওটাকে কি বলে, কি ইউটেরাস বলে, একটা রেট্রোভার্টেড বা সামথিং বলে। তারপর আর কি? ইউরেথ্রাতে যদি কোনো ইনফেকশন হয়, ইউরেথ্রাতে মেলে ফিমেলের যদি ইনফেকশনের জন্য এই ক্যাথেটার দিলে কিন্তু ইনফেকশন আরো বেশি হতে পারে। এটা একটা বাইরে জিনিস ঢুকাচ্ছ কিন্তু, সেজন্য ক্যাথেটার বললাম যে স্টোন যদি হয় তাহলে ট্র্যাকটা যদি স্টোন যদি স্টোন আসে, হ্যাঁ হতে পারে। ইউরেথ্রাল স্টোন থাকে অনেক সময়, বের করতে হয়। তারপর আর কিছু আছে? ইউরিনারি ট্র্যাক্টে যদি স্ট্রিকচার হয়? হ্যাঁ ভেরি গুড। এটা কে বললো স্ট্রিকচার? ম্যাম আমি রোল 20 রোল 20 নাম কি? তাসলিমা। আচ্ছা ভেরি গুড। এই যে সবাই মিলে পরীক্ষাটা সবাই মিলে দিতে পারলো, অনেক ভালো হতো না? সবাই একটা একটা করে সব হয়ে গেছে। এখন আমাকে বলো স্ট্রিকচার, স্ট্রিকচার কেন হতে পারে? ম্যাম কনজেনিটালি যদি কোনো সমস্যা থাকে। হ্যাঁ থাকতে পারে। তারপর অ্যাবনরমাল টিস্যু দিয়ে স্ট্রিকচার হতে পারে। বড়দের হইতে পারে না? স্ট্রিকচারে যে ইনফেকশন একটা কথা বললাম না, ইনফেকশন হতে হতো কিন্তু স্ট্রিকচার হতে পারে। বিভিন্ন ধরনের ইনফেকশন আছে, কোনো এসটিডি কিছু ইনফেকশন আছে না, ওইখান থেকে স্ট্রিকচার হতে পারে। তারপর আবার ট্রমা থেকে হতে পারে। ইউরেথ্রাল রাপচার কথাটা শুনছো? রাপচার ইউরেথ্রা টার্ম শুনছো? মেয়ের কয়টা পার্ট আছে? 3টা পার্ট। তারপর 3টা পার্ট? হ্যাঁ 3টা পার্ট। 3টা পার্ট কি কি? প্রোস্টেটিক পার্ট, স্পন্সিলার প্যানেল, প্রোস্টেটিক পার্ট, মেমব্রেনাস ইউরেথ্রা, তো হচ্ছে পেনাইল ইউরেথ্রা। স্পঞ্জি। হ্যাঁ আরেকটা বাদ গেছে, 4টা পার্ট। একটা হচ্ছে ফার্স্ট অ্যান্টেরিয়র যে পোস্টেরিয়র, দুইটা ভাগ করছে, ওই দুইটাকে আবার দুই ভাগ করছে। মানে মেল ইউরেথ্রার হচ্ছে 4টা পার্ট। কি কি? প্রোস্টেটিক, উপর থেকে আসো, হয় নিচের থেকে আসো, না হলে উপর থেকে আসো। পরে কি? প্রোস্টেটিক পার্ট, তারপর বালবার, তারপর মেমব্রেনাস, তারপর আরটা কি? স্পঞ্জি। পিনাট পার্ট। পিনাট পার্ট ইউসাম বলতেছে যে ওটা হচ্ছে কি ওই লেয়ারের কথা বলতেছে। লেয়ার না, আমি ইউরেথ্রার পার্ট বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ধরো তোমার কিসে আসতেছিলাম, ওই যে ইনফেকশনের কথা বলতেছিলাম। ইনফেকশন হয়ে তখনও হচ্ছে তোমার স্ট্রিকচার ফর্মেশন হতে পারে, আবার ইনজুরি হয়েও তোমার রাপচার হয়ে ওটা যখন হিল হয়ে ফাইব্রোসিস হয় না, আমাদের হিলিং এর কিছু প্রসেস আছে না, নরমাল হিলিং হয় অথবা ফাইব্রোসিস হয়, এরকম কিছু।
তাহলে ওরকম কিছু হয়ে হচ্ছে তোমার স্ট্রিকচার হয়ে যেতে পারে। তখন হচ্ছে আমার প্রস্রাব আটকা যাইতে পারে, সেক্ষেত্রে এটা হতে পারে, মানে ক্যাথেটার দিতে হবে। এখন ধরো আরেকটা কন্ডিশন আছে, যেমন হচ্ছে নিয়েটাল স্টেনোসিস। নাম শুনছো? স্টেনোসিস, নিয়েটাল স্টেনোসিস, ওটাও একটা অবস্ট্রাকশন টাইপের। তাহলে এই জিনিসগুলো যদি তুমি সাজাও সুন্দর করে, তোমাকে যদি বলে ইন্ডিকেশন কি, ইউরিনারি ক্যাথেটারের ইন্ডিকেশন কি কি, এগুলো শুধু করে সাজানো তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে? একটা অবস্ট্রাকটিভ, একটা ট্রমা, একটা টিউমার, স্টোন, এভাবে আলাদা আলাদা করে শুরু করে দেওয়া আছে। ওইভাবেই লিখতে হবে পরীক্ষার খাতায়। দেখো আমি যে বলছি একটার পর একটা এইভাবে লিখতে হবে। তোমার প্রেজেন্টেশনের উপর কিন্তু অনেকখানি নাম্বার ডিপেন্ড করে। কেউ যদি সুন্দর করে, যেমন ধরো কমপ্লিকেশন লিখতে বললো, তখন তুমি যদি আর্লি কমপ্লিকেশন, লেট কমপ্লিকেশন কিংবা ইমিডিয়েট কমপ্লিকেশন এভাবে লিখো, তাও তুমি নাম্বার ভালো পাবো। আর যদি তুমি বাধা 1 2 3 4 করে এভাবে লিখে যাও, তাহলে নাম্বার আসবে কিন্তু একটু কম আসবে। তা এমন না যে চিন্তা করে না যে আমার বেশি নাম্বার দরকার নাই, বেশি নাম্বার দরকার আছে, কারণ আরেকটা পার্ট যদি খারাপ হয় তখন এই নাম্বারটা কিন্তু টেনে আসে। বুঝা গেছে? সেজন্য যখনই আনসার করার চেষ্টা করবা, এভাবে আনসার করবা সুন্দর করে প্রেজেন্ট করে, মানে এই যে আলাদা আলাদা করে একটা পয়েন্ট দিবা, পয়েন্ট দিয়ে আলাদা আলাদা করে তারপর লিখে যাবে। ইন্ট্রোডাকশন থাকবে, কনক্লুশন থাকবে, এভাবে সুন্দর করে লিখবা। তাহলে এখন গেল আমাদের ইন্ডিকেশন কি কখন কখন দিতে পারে। এখন আসো তোমাদেরকে দুইটা টার্ম বলি, জিনিস বলে, একটা আমি বললাম আর একটা বললাম তোমরা কি বললাম, বিপিএইচ, বিনার প্রস্তুটিক হাইপারপ্লাসিয়া। এখন তোমাদেরকে সাইজের কথা বলছি, অনেকগুলো সাইজ বলছি না, বড় ছোট। এখন একটু আইডিয়া করে বলো তো দেখি, আমি কোনটাতে মোটা ক্যাথেটার দিব, কোনটাতে চিকন ক্যাথেটার দিব? স্টেনোসিসে চিকন ক্যাথেটার। অ্যাডাল্ট হলো, ধরো একটা অ্যাডাল্ট 32 ইয়ার্স অথবা 40 ইয়ার্স এর স্ট্রিকচার নিয়ে আসছে আমার কাছে, তাহলে আমি ওকে ধরো একটা 35 ইয়ার্স এর একটা ছেলে আসছে আর একটা 60 ইয়ার্স এর একটা বয়স্ক লোক আসছে, দুইজনে ইউরেথ্রাল অবস্ট্রাকশন নিয়ে আসছে, অ্যাকিউট ইউরিনারি রিটেনশন। তো যখন ইন্টার্নশিপ করবা, হর হামাশা এই পেশেন্ট পাবা, রাতের 2টা বাজে পেশেন্ট অ্যাকিউট ইউরিনারি রিটেনশন নিয়ে চলে আসছে। তখন তোমাকে আগে অ্যাসেসমেন্ট করতে হবে, অ্যাসেসমেন্ট করে তারপর তোমাকে ক্যাথেটারাইজেশন করতে হবে। এখন বলো, একটা 60 ইয়ার্স আসছে, একটা 35 ইয়ার্স আসছে, তুমি ফার্স্ট ইমপ্রেশনে কি বলবো? পেশেন্টের অ্যাকিউট ইউরিনারি রিটেনশন ডিউ টু হোয়াট? ওল্ড এজ হচ্ছে প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, বিনারি প্রোস্টেটিক। আর ইয়াং এজ হচ্ছে স্টেনোসিসটা থাকবে। হ্যাঁ, এগুলা থাকতে পারে। মানে ইয়াং এজে তোমাকে সাসপেক্ট করতে হবে, মানে স্ট্রিকচার টাইপের কিছু বা স্টেনোসিস টাইপের কিছু। বালানাইটিস জেরোটিকা অবলিটারেন্স একটা টার্ম আছে, ইনফেকশন হয়ে মেল ইউরেথ্রার বিনাইল পার্টে, মানে এক্সটার্নাল ইয়াতে, ওইখানে স্টেনোসিস ডেভেলপ করে। ঠিক আছে? তাহলে তোমাকে ফার্স্ট ইমপ্রেশনে ধরতে হবে, কারণ একটা ইয়াং পার্সনের বিপিএইচ হওয়ার চান্স খুবই কম। ঠিক আছে? তাহলে বয়স্ককে আমাকে চিন্তা করতে হবে অন্য কজ, অ্যাডাল্টকে ইয়াংকে চিন্তা করতে হবে অন্য কজ। তাহলে তোমাকে ওইভাবে তোমাকে জিনিসপত্র আনতে দিতে হবে না, যখন তুমি পেশেন্টটা না, যে আমাদের ওয়েল ইকুইপড হসপিটাল না, সবকিছু একদম হাতের কাছে পাবো এমন না, পেশেন্টকে দিয়ে আনাইতে হয় অনেক কিছু। তাহলে তুমি ওকে কত সাইজের ক্যাথেটার দিবা, এমন তো না যে তুমি একটা পেশেন্টকে 10 বার ঘুরাইতে পারবে, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, করতে পারবো না। তাহলে একটা এখন তুমি আমাকে বললা যে স্ট্রিকচারের ক্ষেত্রে একটা চিকন ক্যাথেটার দিব, তাহলে বিপিএইচ কি করব? আমি বলছি তোমাদেরকে আমরা নরমালি 60 দিয়ে ট্রাই করি অ্যাডাল্ট মেলে। তাহলে এই পেশেন্টকে কত দিব যার বিপিএইচ আছে, বলো তো? একটু আইডিয়া করে বলো। বিনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া কি আমাকে দেখা যাচ্ছে? আমি কিন্তু আমাকে দেখতে পাচ্ছি না, এজন্য বুঝতেছি না দেখা যাচ্ছে না। ম্যাম আপনার ক্যামেরাটা ঘুরে গেছে মেবি, রিয়ার ক্যামেরাতে চলে আসছে। দেখা যাচ্ছে না আমাকে? না, তোমরা দেখতে পাচ্ছ? না ম্যাম, মানে একটা টেবিল দেখা যাচ্ছে। ম্যাম আপনার ব্যাক ক্যামেরা অন। কি জানি, আমার মতো মনে হয় আমার মোবাইলও হ্যাং হয়ে গেছে, ঘুরতেছে না তো। এবার ঠিক আছে ম্যাম? এবার দেখা যায় না? ইয়েস ম্যাম।
তো শেয়ারটা করে দিছি আর তারপর দেখা যাচ্ছে মোবাইলে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, ধরো এটা হচ্ছে ইউরেথ্রা, ঠিক আছে? তো এখন প্রোস্টেটিক ইউরেথ্রা, প্রোস্টেট পার্টটা কি করে, চারপাশ থেকে এরকম করে ধরে রাখে। অ্যানাটমি মনে আছে তো, জি ম্যাম। তাই না? ওই ব্লাডার নেকের ওখানে প্রতিহত ব্লাডার। এখন যদি প্রোস্টেটটা বড় হইতে থাকে, হাইপারপ্লাসিয়া হইতে থাকে, তখন এটাকে চাপতে, আমার ইউরেথ্রাটাকে চাপতে, ঠিক আছে? তখন ইউরেথ্রাটা ন্যারো হয়ে যায়। এখন ধরো তোমাদেরকে আমি বললাম যে আমি নর্মালি 16 দেই, তাহলে এই ক্ষেত্রে আমি কি দিব? চেপে ধরে বসে আছি, এটা কমন সেন্স অ্যাপ্লাই করো। এই ক্ষেত্রে আমি মোটা দিব না, চিকন দিব। চিকন। হ্যাঁ, চিকন দিব। দিলে মোটা দিব মনে হয়। কেন ও চিকন বলছে দেখে? আসিফ বলো তাহলে মোটা কেন দিব? মনে হয় তো বললাম। ম্যাম এই যে অবস্ট্রাকশনটা সরানোর জন্য কি এটা অনেক ঠিক হয়ে রয়েছে, এই জন্য মোটাটা দিতে বোধহয় বেটার হবে। ঠিক এটা ঠিক করার জন্য হ্যাঁ, কি করার জন্য বুঝতে পারি না হুমায়রা। মানে এটা অনেক ঠিক হয়ে রয়েছে না ম্যাডাম, মানে যে অবস্ট্রাকশনটা যদি মানে অনেক ঠিক হয়ে থাকে, জিনিসটা হাইপার ব্লাস্ট হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, তারপর আমরা মোটাটা দিলে এটা কিছু বেশি মোটা তাড়াতাড়ি দিলে চলে চলে যাবে, মোটা দিলে চলে যাবে বলতেছ? চিকন দিলে যাবে না? ম্যাম চিকন দিলে যাবে, বাট একটু টাইম লাগবে, তবে আমি এটা পোস্টারটা তো মানে নাক হতে থাকবে, তো মোটা দিলে এটা বড় প্রবলেম। আচ্ছা হুমায়রা বলো তো চিকন দিলে কি হবে? আমার এই এই জায়গাটুকু প্রশ্ন কোন দিলে এইখানে ইউরেথ্রা, আমি ক্যাথেটারটা এখানে চিকন কি তার ক্যাথেটার, এটা এটা ঢুকতে পারবে? এটা এইখানে আমি যদি ঠেলা দিই এটা ব্ল্যান্ড হয়ে যাবে না, টুইস্ট হয়ে যাবে না? কারণ এখানে তো অবস্ট্রাকশন হয়ে আছে। বেঁকে যাবে আর কি, পাতলা জিনিস তো এটা বেঁকে যাবে। মানে জিনিস, হ্যাঁ, যিনি একটা ধরো চিকন এরকম ঠেলা দিলা, মোটাটা যেরকম এটা ঠেলে ঢুকে যেতে পারবে, চিকনটা এই জায়গায় এসে টুইস্ট হয়ে যাবে না এরকম? আমি যদি আরো ধাক্কা দিই, বুঝা গেছে? সহজ হিসাব, ওরকম কঠিন কিছু না। মোটাটা আমি যদি মোটাটা দিয়ে এরকম ধাক্কা দিই, ও ধাক্কা এটা ধাক্কাটাকে ওভারকাম করে ঢুকতে পারবে, কারণ ও তো একটু শক্ত, মোটাটা একটু মোটা না একটা, তো চিকনটা তো একটু নরম, ওটা হচ্ছে কি কি হবে, এরকম টুইস্ট হয়ে যাবে। আমি যখন বেশি ধাক্কা দেবো ওটা টুইস্ট হয়ে যাবে, ইউরেথ্রার মধ্যে দেখা যাবে বেলুনটা ফুলাই ফেলছি আমি, ইউরেথ্রা রাপচার করে দিছি। বুঝা গেছে? সহজ হিসাব। সেই জন্য আমরা যখন হাইপারপ্লাসিয়া দেখবো সেক্ষেত্রে আমরা তো হিস্ট্রি নিব, ড্রিবলিং আছে কিনা, নকচুরি আছে কিনা, এইসব কি বলে ফান, প্রোস্টেট হাইপারপ্লাসিয়ার কতগুলো অবস্ট্রাকটিভ আর ইরিটেটিভ ফিচার আছে, তোমরা মনে হয় এখনো পড়ো না, এগুলো করবা। কিছু ফিচার আছে যেগুলো দেখে আমি বুঝতে পারবো এটা বিনাইন হাইপারপ্লাসিয়া প্রোস্টেট। কিছু বলে অবস্ট্রাকটিভ, কিছু বলে ইরিটেটিভ সিম্পটম, এগুলোর উপর পরে স্কোর করছে এগুলো। কিন্তু যদি এরকম কিছু হয় সেক্ষেত্রে আমি পেশেন্টকে 18 দিব, 16 না, বরংস আরেক সাইজ বড় দিব, মানে 18 দিব, দেখা ঢুকে যায় ভিতরে। কিন্তু যেটা বললা স্টেনোসিস বা স্ট্রিকচারের ক্ষেত্রে আমি চিকন দিব। তো চিকনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি ধরো পেশেন্টকে, একটা অ্যাডাল্ট পেশেন্ট, ওর ধরো আমি ফার্স্ট একটু দেখলাম স্ট্রিকচার আছে কিনা, স্ট্রিকচার আমি একটু বাইরে থেকে বুঝতে পারবো ফিনাল স্ট্রিকচার বা এগুলো আছে কিনা, একটু পালপেট করলে আমরা শর্ট লাইন স্ট্রাকচার পাবো, ঠিক আছে? আর মিডল স্টেনোসিস তো তুমি চোখে দেখতে পারো। তাহলে ওই ক্ষেত্রে আমি ধরো 2-3টা ওকে বিভিন্ন সাইজের আনতে দিব, 12 আনতে দিব, 10 আনতে দিব, 14 হবে না, 12, 10, 8 এরকম, অনেক সময় বেবি ক্যাথেটার দিতে হয়, ঠিক আছে? এই হচ্ছে আমার কি বলে, মানে কোন ধরনের ক্যাথেটার চুজ করবো এটার উপর ডিপেন্ড করবে। তাহলে আসো, তোমাদের আরেকটা কি কোয়েশ্চেন ছিল না? এখন ইন্ডিকেশন বললাম, তাহলে ইন্ডিকেশন তুমি দিলা, দেওয়ার পরে কিছু কমপ্লিকেশন আছে। এই কমপ্লিকেশনের মধ্যে তোমাদেরকে ইমিডিয়েট আর্লি ডেট যেটা বললাম, ইমিডিয়েট কি হতে পারে, তুমি ইনজুরি করতে পারো, ঠিক আছে? আমি তাদের শেষ করেছি, ইনজুরি করতে পারো, ইনফেকশন করতে পারো, যে বললাম ইনফেকশন, এটা হচ্ছে ইমিডিয়েটের মধ্যে হচ্ছে ইনজুরি করো, ইনজুরিটাই হচ্ছে মেন, ব্লিডিং হইতে পারে, ঠিক আছে? এরপর হচ্ছে বাকিগুলোর মধ্যে আর্লি ডেটের মধ্যে লিখতে পারো কমপ্লিকেশন গুলো কি হইতে পারে, একটা হচ্ছে ইনফেকশন হইতে পারে, তারপর হচ্ছে কি এই যে এই ক্যাথেটারের জন্য তোমার থাকতে থাকতে অনেক সময় এই যে বেলুন
যেতে পারে। আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে নর্মাল স্যালাইন দিব না, কিন্তু আসলে নর্মাল বেলুনটা ওখানে রয়ে যায়, অনেকদিন যখন হয়ে যায় তখন বেলুনটা রয়ে যায়। তখন হচ্ছে এটাকে বলে রিটেন ক্যাথেটার। এটা হতে পারে। এরপর হচ্ছে তুমি ক্যাথেটার বের করার পর ইনফেকশন থাকতে হচ্ছে কি তোমার স্ট্রিকচার করে ফেলতে পারে, সেটা বললাম। একটা রিটেন ক্যাথেটার আসছে, ওই ক্ষেত্রে তুমি কি করবা পেশেন্টটাকে? বেলুনটা ফুলানো, কি বলছেন? বেলুনটাও যে রয়ে যাবে ওখানে, বেলুনটা ওখানে এনক্রাস্টেড হয়ে রিটেন ক্যাথেটার বললাম, রিটেন ক্যাথেটার। এখন বলো, এরকম যদি একটা পেশেন্ট আসে যে ক্যাথেটার বের করতে পারতেছ না, তখন কি করবা? এগুলো হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশন, এগুলো তোমাকে হ্যান্ডেল করতে হবে ইন্টার্নশিপের সময়। বলো তো, আইডিয়া করে বলো তো। কোন লাইক্সেটিভ দিতে হবে? কি করব? কোন লাইক্সেটিভ দিতে হবে? ল্যাক্সেটিভ কি করব? ল্যাক্সেটিভ তো আমি পায়খানার সাইডে, মানে পায়খানার সেটা একটু আরেকবার বলবেন? ওই যে একটু শোনা যাচ্ছে না, আপনার কথাটা একটু কেটে কেটে আসছিল, তো কোশ্চেনটা আরেকবার বলবেন। বলতেছি একটা বেলুন, রিটেন বেলুন নিয়ে আসছে, মানে ক্যাথেটার তুমি বের করতে পারছো না, তখন তুমি কি করবা? পেশেন্ট কিভাবে ম্যানেজ করবা? তোমাদের জন্য অনেক কঠিন কোয়েশ্চেন হয়, তোমরা পারতেছো তো, ওই জন্য বলতেছি, না হলে জিজ্ঞেস করতাম। বলো, একটু নর্মাল, একটু কমন সেন্স অ্যাপ্লাই করে বলো। পজিশন অফ দ্য ক্যাথেটার ঠিক আছে দেখো। মানে ফুটা, হ্যাঁ বলো, কি বলতেছিলে? ম্যাম ব্লাডারে যদি আমরা মানে কোনো ফুটা করি, মানে সামনে যে ফুটা করে তাদের জিনিসটা ফুটটা বের করার পরে তারপরে আবার ওখানে যদি আমরা মানে সিলাই করে দিই, এরকম মানে একটা এটা অনেক বড় কিছু হয়ে যাচ্ছে না, মানে ঠিক আছে ফুটা করবো, কিন্তু হচ্ছে কি এখন অনেক উন্নত। ম্যাম ওখানে পানি শুকায় দিলে তখন আবার লবণটা গলে যাবে না? ওয়াসিকা, ভেরি গুড। পানি দিলে লবণ গলবে না, কিন্তু পানি দেওয়া যায়। বলো তো। আচ্ছা ঠিক আছে, মানে আসতেছো কাছাকাছি, বলো তারপর আর কি, আর কেউ কিছু অ্যাড করবা? ম্যাম ট্যাপ ওয়াটারটা দিয়ে ওটা আবার মানে আরো ফুলাবো। শোনো, এটা হচ্ছে কি, কোয়াকরা কি করে জানো? ক্যাথেটারটা ধরে, তাও থাকবে তোমরা কেউ বলো নাই যে আমি কেটে দিব। কি করে? পেনিস বরাবর ক্যাথেটারটা কেটে দেয়। তাহলে কি হয়? ওইটা তো ভিতরে রয়ে যায়, বাইরেটা নিয়ে ওদের রুগীর হাতে ধরায়। এই অবস্থায়ও কিন্তু অনেক রুগী আসবে। এই অবস্থায় আসলে অবশ্য তোমাদের কিছু করার থাকবে না, তোমাদেরকে সিনিয়র কল দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? মানে পেনিসের মুখ বরাবর হচ্ছে কেটে দিবে, কেটে দিয়ে ভিতরেরটা ভিতরে রয়ে যাবে, বাইরেটা রুগীর হাতে দিয়ে। আলটিমেটলি কি লাভ হইলো? এরকম অনেকে করে এবং এরকম অনেক পেশেন্ট পাওয়াও তোমরা। আচ্ছা এখন যেটা বলছো পানি দিতে পারো, হ্যাঁ আমি যে বেলুনের যে নলটা দিয়ে আমি পানি ঢুকাইছি, হ্যাঁ বুঝি না, এখানে নেক ডিস্টার্ব করতে তো শুনতে পাই। শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি ওয়াকরা করে কি, ওই এক্সটার্নাল মিটাসের ওই জায়গায় ক্যাথেটারটা কেটে দেয়, ক্যাচ দিয়ে কেটে দিয়ে ভিতরের অংশ ভিতরে রয়ে যায়, বাইরেটা তো রুগীর হাতে ধরায়। এবার শুনছো? ইয়েস ম্যাম। বুঝছো? এরকম নিয়েও কিন্তু পেশেন্ট আসে। তাহলে এখন কি করবা তোমরা? হচ্ছে কি, যেটা দিয়ে বেলুন ফুলাইছিলা ওটা দিয়ে বেশি করে পানি দিবা। পানি দিলে বেলুনে যদি পানি ঢুকাইতে থাকো, বেলুনটা ফুটে যাবে না? নাও ফুটে, সেক্ষেত্রে তুমি কি করবা? বেলুনটা ফুলাই ফেললা, অনেক বড় হলো বেলুন, তখন তুমি সবকিছু হচ্ছে ইমেজ গাইডেড করতে হয়। বাইরের দেশে ওরা মানে বলার সময় তোমাকে বলতে হবে ইমেজ গাইডেড, মানে আলট্রাসোনোগ্রাফি গাইডেড, ঠিক আছে, বা এক্সরে বা সিটি স্ক্যান, এগুলো সব গাইডেড, কিন্তু এক্ষেত্রে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি গাইডেড, মানে ইমেজ গাইডেড করবে। ইমেজ গাইডেড তুমি যদি একটা প্রুফ বসাও ওই যে ইয়ার এখানে সিম্পাইসিস পিউসের উপরে করে, তাহলে তুমি বেলুনটা দেখতে পাবো। একটা বাইরে থেকে একটা যে ও ফুটা করতে বললো না, এই যে হ্যাঁ ফুটা করবো, আমি বাইরে থেকে একটা নিডল দিয়ে পিক করলে বেলুনটা অটোমেটিক ফুটে যাচ্ছে না?
কত ইজি না, কিন্তু এখানে হচ্ছে ইমেজ গাইডেড করে না, এখানে ব্লাইন্ডলি করে। ব্লাইন্ডলি তুমি ইয়া করলেও কিন্তু ফুটাই দিতে পারো। তোমার ব্লাইন্ডলি বলা তো ঢুকাবো, তুমি সবসময় আইডিয়াল হ্যাঁ বুঝছি না, নিডলটা কোন দিক দিয়ে ঢুকাবো? এই যে সিম্ফাসিস পিভিসির উপরে করে এগুলা হচ্ছে কি তোমরা হচ্ছে কি পানিগুলো কি ব্যাগের ভিতরে থাকবে নাকি বাইরে থাকবে? পানিগুলো যে বেলুন ফুটানোর পর পানি যেগুলো থাকবে ওগুলো কি ব্ল্যাডারের ভিতরে থাকবে নাকি বাইরে? হ্যাঁ ব্লাডারের বেলুন তো ব্লাডারের মধ্যেই আছে, বেলুন তো বাইরে এখানেই আছে। ওই কথা হচ্ছে আটকায় আছে কোনো কারণে প্রিসিপিটেট হয়ে আটকায় আছে। তো তুমি যদি বেলুনটা ফুটাই দিতে পারো তুমি ক্যাথেটারটা নিয়ে আসতে পারো। বুঝা গেছে? আমি এদিকে কি নিউয়ার একটা ঢুকাবো বের করার জন্য? বুঝি না, বের করার জন্য কি আবার নিউয়ার একটা ঢুকাবো? নিউ আর একটা ক্যাথেটার? জি ম্যাম। না ক্যাথেটার তো বের করবা। আমরা নরমালি ক্যাথেটার কিভাবে বের করি, এই যে বেলুনটা ইনফ্লেট করলা না, পরে দিয়ে যে রাস্তা দিয়ে তুমি পানিটা ঢুকাইছিলা দুইটা চ্যানেলের একটা চ্যানেলে, ওই রাস্তা দিয়ে তুমি পানিটা সাক করে নিয়ে আসবা টিপেজ দিয়ে। নিয়ে আসলে বেলুনটা অটোমেটিক তোমার ডিফ্লেট হয়ে যায়। কিন্তু যে কোনো কারণে যদি আটকায় থাকে, মানে পানিটা আসতেছে না, সেক্ষেত্রে তুমি আরো পানি ঢুকাইয়ে এটা ফুলাইয়ে তারপর হচ্ছে এভাবে বের করে নিয়ে আসবে। এবার বোঝা গেছে? এই কথাটা কিন্তু বেলি ল্যাবে আছে, তোমরা নিউরোলজি চ্যাপ্টার দেখলে বুঝতে পারো। সামিয়া ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন আরেকটা কোশ্চেন কে করছিল জানেন? ট্রাই চ্যানেলের কথা বলছিল। ট্রাই চ্যানেলে আরেকটা চ্যানেল হচ্ছে তোমার ইরিগেশন দেওয়ার জন্য। এই যে বিপিএইচ বলো, বিপিএইচ এ অপারেশন করলাম, ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট। অনেকের বাবার হইছে, মায়ের বলতেছি, অনেকের বাবার হইছে, দাদার হইছে না, হয় নাই? ডার্ক অপারেশন হইছে কারো? হয় নাই? আচ্ছা হ্যাঁ অপারেশন হয় না, ছিল এমনি ছিল, মানে মেডিকেশন দিয়ে হয়ে গেছে, অনেকের মেডিকেশন দিয়ে হয়ে যায়। কিন্তু অপারেশন লাগে না, মেডিকেশন, কিছু মেডিকেশন পাওয়া যায়, এগুলা দিয়ে হয়ে যায়। কিন্তু যখন অপারেশন করতে হয় এটাকে বলে ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট। ট্রান্সইউরেথ্রাল রিসেকশন, খেয়াল করো আমাদের টার্মগুলোর মধ্যে লেখা আছে কিন্তু কোনটা কি করব। ট্রান্সইউরেথ্রাল মানে হচ্ছে ইউরেথ্রার ভিতর দিয়ে, ঠিক আছে? বুঝো জিনিসটা, ইউরেথ্রার ভিতর দিয়ে রিসেকশন অফ প্রোস্টেট মানে আমি প্রোস্টেটটা রিসেকশন করে নিয়ে আসবো। এটা একটু দেখতে তোমাদের যদি কিউরিওসিটি লাগে তাহলে অনলাইনে দেখতে পারো। এটা জাস্ট কিছু আমাদের মেয়েরা দেখছে, নারকেল কোরানি আছে না, অনেক ছেলেরাও করছো নিশ্চয়ই। নারকেল কোরানির মতো করে কোড়াই নিয়ে আসবে প্রোস্টেটিক পার্ট, ঠিক আছে? মানে এই যে ইউরেথ্রা চারপাশে প্রোস্টেট থাকে না, ওই প্রোস্টেটটা কোড়াই নিয়ে আসবে। তার কোড়াই নিয়ে আসলে হচ্ছে আমার চ্যানেলটা বড় হয়ে গেল, সহজ হিসাব। আগে অনেক বড় অপারেশন ছিল, এগুলা পেরিনিয়াম দিয়ে যাইতো, ব্লাডের উপর দিয়ে যাইতো, কয়েকটা রুট আছে অপারেশনের, ঠিক আছে? এখন কিন্তু অত কিছু লাগে না, এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এখন এন্ডোস্কোপি, আমরা সব এন্ডোস্কোপিক্যালি করবো। আর কদিন পর বাচ্চাও এন্ডোস্কোপিক্যালি বের করার চেষ্টা করবে। শুধু বাচ্চাটা বের করতে পারতেছে না আর কি এন্ডোস্কোপিক্যালি, বাকিগুলো তো পারতেছে সবকিছু, এদিক দিয়ে ওদিক দিয়ে, যেদিক দিয়ে পারে ওদিক দিয়ে করে নিয়ে আসতেছে। না কেটে অপারেশন না। তোমরা যারা অপারেটিং সময় একটু জানার চেষ্টা করবা কি কি সার্জারি হচ্ছে, আমাদের এন্ডোস্কোপিক সার্জারি, রোবোটিক সার্জারি, এসব হচ্ছে না? দেখছো এগুলো কেউ? মানে শুনছি না। ইয়েস ম্যাম। শুনছি মানে রোবোটিক সার্জারি তো এখানে ওই মানে অনলাইনে একটু দেখার চেষ্টা করবা কি ধরনের সার্জারি আসতেছে, রিসেন্ট অ্যাডভান্সে মানে কি আসতেছে, এগুলা দেখলে দেখবে যে কি অটোমেটিক তোমরা পাচ্ছ, মজা পাচ্ছ, কোন একটা সাবজেক্টের প্রতি ইন্টারেস্টটাই হচ্ছে মেইন। তাহলে এই যে বললাম ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট, এখন প্রোস্টেট অপারেশন মানেই হচ্ছে এটা, মানে অন্য রুটে যায় না, কারণ অনেক ব্লিডিং হয়, অনেক হ্যাজার্ডস হয়, এসব আছে। তাহলে
তাহলে হচ্ছে ওইভাবে নিয়ে আসতেছি। আমি এটা কেন বলতেছিলাম, ওই ট্রাই চ্যানেলের জন্য বলতেছিলাম। তাহলে এটার পরে তুমি যখন একটা ক্যাথেটার দিতে হবে তোমাকে অবশ্যই দাও, কারণ তোমাকে ওই ওই অংশটুকু হিল হইতে হবে, হবে না? তো এখন তুমি যখন ক্যাথেটারটা দিবা, ক্যাথেটারটা একটু ট্র্যাকশন দিয়ে দেয়, বেলুনটা যেন ওই জায়গায় থাকে, চাপে যেন তোমার কি হয়, প্রেসার প্রেসার প্যাক, মানে আমরা প্যাকিং প্রেসার দিয়ে ব্লিডিং বন্ধ করি না, এটারও হচ্ছে থিওরি একই রকম। ওই বেলুন প্রেসার দিয়ে তোমার ইউরেথ্রার ওই জায়গাটা প্রোস্টেট থেকে ব্লিডিংটা কমাবে। তুমি তো কটারি করে আসবা ওখানে, কটারি তো করে আসবা। কটারি মানে হচ্ছে কি, আমি তো পড়ায় আসবো, আমার কাছে ওইরকম ইনস্ট্রুমেন্ট আছে, এন্ডোস্কোপিক এটাতেও আছে, আমি ওখানে পড়ায় আসবো, কিন্তু তারপরেও তো কিছুটা ব্লিডিং থাকবে, সেক্ষেত্রে আমার ওই বেলুনটা প্রেসারে বন্ধ করে দিবে। তার মানে আমাকে ওখানে পানি বেশি দিতে হবে। আমরা তো আমি নর্মালি ক্যাথেটার করার সময় কত 10 ml এর মতো দিই, ওইখানে আমি 30 ml 40 ml এরকম পানি দিই বেলুনে ফুলানোর জন্য। ঠিক আছে, বুঝা যাচ্ছে আমার কথা? ইয়েস ম্যাম। না বুঝলে আবার জিজ্ঞেস করবো। তাহলে আমি প্রেসারে ওটা বন্ধ করে রাখবো, ট্রাকশন দিয়ে রাখবো, সাথে আমার ট্রাই চ্যানেল, মানে এখানে অবশ্যই আমি একটা ট্রাই চ্যানেল ক্যাথেটার দিব, নট বাই চ্যানেল। ট্রাই চ্যানেল দিব কেন, আরেকটা দিয়ে আমি, একটা হচ্ছে ড্রেন হবে, ইউরিন ড্রেন হবে কন্টিনিউয়াস, আরেকটা দিয়ে বেলুন ফুলালাম, আরেকটা দিয়ে আমি কন্টিনিউয়াস বাইরে থেকে পানি দিতে থাকবো, ইরিগেশন বলে এটা। স্যালাইন ঝুলানো থাকবে, স্যালাইন দিয়ে একটা স্যালাইন সেট দিয়ে ওই ক্যাথেটারের নলিটা দিয়ে লাগানো থাকবে কন্টিনিউয়াস। কেন ঢুকবে পানি ভিতরে, যাতে যে ব্লিডিংটা হচ্ছে ওটা ক্লট না হয়ে যায়। একজন বুঝলো না, ক্লট দিয়ে অবস্ট্রাকশন হয়, এইটা একটা কজ। ব্লিডিং হইতে থাকলে ভিতরে আমি যদি পানি দিয়ে ইরিগেশন করি, ওটা ক্লট হবে না, কন্টিনিউয়াস ড্রেন হইতে থাকবে, লাল লাল কালার ইউরিন আসতে থাকবে। এবং তুমি ওটা বাড়াবা কমাবা ইউরিনের কালার দেখে। যদি দেখো যে বেশি লাল আসতেছে, তুমি পানি বেশি দিবা। পানি বলতে হচ্ছে এখানে তুমি দিবা, নর্মাল স্যালাইন দিবা, নর্মাল স্যালাইন দিয়ে ইরিগেশন দিতে থাকবে। কথা ক্লিয়ার? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। সবাই বুঝছো? জি ম্যাম। এবং এই পেশেন্ট যখন তোমাদের টার্প অপারেশন হবে ইন্টার্নির সময়, তখন দেখবা, কারণ এই কাজগুলো হচ্ছে ডক্টর সিস্টারের, ওরা না করে বসে থাকে, রুগীর মানুষ স্যালাইনটা কমাই দিয়ে রাখে, এবং তখন এই ঘটনা ঘটে যায়। কি ঘটনা ঘটে, ইউরিনারি অবস্থা, একিউট ইউরিনারি রিটেনশন হয়ে যাবে, পেশেন্ট কষ্ট পাবে, পানি তো ঢুকতেই আছে, কিন্তু ড্রেন হচ্ছে না ক্লটের জন্য। তখন কি করবা, এটাও একটা ইমার্জেন্সি কন্ডিশন। বুঝা গেছে? সবকিছু একটার সাথে একটা রিলেশন আছে। দেখো এই ক্যাথেটার থেকে কত পড়া, অনেক পড়া, অনেক পড়া। এবং এগুলা তোমরা এখন বললাম যে ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, তারপর হচ্ছে এই কি বলে এটাকে, কথা আসতেছে না, কমপ্লিকেশন, এগুলো সব একটু সুন্দর করে গুছাই নিও, লিখতে পারো মতো। কিভাবে মেনটেন করবা, তাও আবার মাথা খাটাও। ম্যাম কোয়েশ্চেনটা একটু আবার। একটা পেশেন্ট টার্পের অপারেশন পোস্ট অপারেটিভ রুমে আছে, তোমার ডাক দিল যে আমার পেট ব্যথা করতেছে, পেট ফুলে যাচ্ছে, তাহলে তুমি কি চিন্তা করবে? প্রস্রাবে ওর পেটটা ফুলে যাচ্ছে, কখনো প্রস্রাব আটকে রাখছো? তাহলে বুঝতে পারবো না যে প্রস্রাবের ব্যাগটা কি জিনিস। আটকে রাখো নাই কেউ? কি বলে খুব ব্যাড হ্যাবিট, তাও তো করছে অনেকে। সবকিছুর এক্সপিরিয়েন্স দরকার আছে, না তো বুঝবা না কোনটার এক্সপিরিয়েন্স কিরকম। টয়লেট ধরে রাখা, প্রস্রাব ধরে রাখা, একটা এক্সপিরিয়েন্স আছে না সবকিছু, সবকিছু বলবা, লাইফে সবকিছু করতে হয়। আচ্ছা ঠিক আছে, তবে বেশি করি না, বেশি করলে আবার কি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে যাবে। কিন্তু কয়েকবার করবা জিনিসটাকে বোঝার জন্য, তাহলে তুমি রুগীর ফিলিংসটা বুঝতে পারো যে রুগীর কেমন লাগে। তখন না তো বলবো যে কি এরকম প্রস্রাব বের করে দেয়, এরকম বলবা। এখন বলো, প্রস্রাব আটকায় আছে পেশেন্টের, কি করবা? তোমাকে রিলিফ করতে হবে না, পেশেন্ট ওটুকে হয়ে যাবে, ব্যথায় কষ্টে ওটুকেই অবস্থা খারাপ হয়ে যাবে। একে তো হচ্ছে ফ্লুইডটা দেয়া ফার্স্টে বন্ধ ইরিগেশনটা করতে কি অফ করতে হবে? ইরিগেশনটা অফ করতে হবে আগে, যাতে ফ্লুইড ইরিগেশন না অফ করবে। যায়, হ্যাঁ ভেরি গুড যাতে ভেরি গুড। ফ্লুইড না যায়। তারপরে মানে ওখানে ওই ক্লটটাকে সরানোর জন্য যদি আমরা করি এন্ডোস্কোপ, মানে কিছু ওইটাকে ভাঙার জন্য আর কি, ক্লটটাকে, যে ক্লটটা কিসের জন্য অবস্ট্রাকশন হচ্ছে,
অবস্ট্রাকশন আমি রিলিজ করতে হবে। এন্ডোস্কোপিক্যালি বলছেন যে ওটা রিলিজ করতে হবে বা মেডিকেশন দিয়ে যে কোনো ভাবে। হ্যাঁ, ভেরি গুড। বাকিরা সামিহা আর কিছু অ্যাড করবা? তোমার কি কাজ? তুমি তো আর এন্ডোস্কোপিক্যালি বের করতে পারবে, তোমার কি কাজ? আর একটা যে ওই ইউরিনটাকে সরানোর জন্য মানে আমরা কি ব্লাডারে কিছু করতে পারবো? কোনো একটা ক্যাথেটার দিকে মানে ব্লাডার থেকে সরানোর জন্য পেরিনিয়াম দিয়ে যদি আমরা ঢুকাই কোন একটা ক্যাথেটার বা কিছু, তাহলে পেরিনিয়াম দিয়ে? সরানো যাবে না? পেরিনিয়ামে কত স্ট্রাকচার, পেরিনিয়ামে অনেক স্ট্রাকচার। ওখানে ইউরেথ্রা অংশ আছে, পেরিনিয়ামে আছে না পোস্টেরিয়র ইউরেথ্রার অংশ? মানে তুমি আরো ইনজুরি করবে। জায়গা থেকে মানে বোঝা যায় বাইরে থেকে কি ঢুকানো যাবে? অত কঠিন জায়গায় যাওয়ার দরকার নাই, সোজা সোজা আসো, যেদিকে ঢুকাইছো ওদিকেই আসো। এই ছেলেরা কেউ কিছু বলতেছে না কেন? সব আনসার মেয়েগুলা করতেছে, ছেলেগুলা কি এত শুনতেছে? ইয়েস ম্যাম, শুনতেছি। এটা কে? আসিফ? বাকিরা? ইয়েস ম্যাম। হ্যাঁ বলো, কিছু মাথা খাটাই কিছু বলো যে কি করবা। এরকম একটা কোয়েশ্চেন আসে কিন্তু তোমাদেরকে যদি মানে ইয়া ধরনের ওয়ার্ড রিলেটেড যদি কোয়েশ্চেন দেয় হয়তো দিতে পারি, এবং ভবিষ্যতে কি করবে তো জানি না। সব তো এখন কি কি করতেছে কোয়েশ্চেন গুলো, কি যে বলে এখন এসএস ইন্টারের কোয়েশ্চেন গুলো কি করে এমসিকিউ না। নির্বাচন সৃজনশীল এটা সৃজনশীল। হ্যাঁ হ্যাঁ, সৃজনশীল। এরকম সৃজনশীল টাইপের যদি কোয়েশ্চেন করে তখন তোমাদেরকেও এরকম দিতে থাকবে। আচ্ছা, তোমার কাজ হচ্ছে ফার্স্টে যে স্যালাইন বন্ধ করে দিবা। স্যালাইন বন্ধ না করলে তো ব্লাডার আরো ফুলে যাবে, পেশেন্ট আরো কষ্ট পাবে। ফার্স্টে গিয়ে ইয়াটা বন্ধ করে দেবে। বন্ধ করার পর তুমি তো দেখতেছো ইউরিনের কালারের অবস্থা। তুমি কি করবা, একটা ডিপিএস সবগুলো যে সিরিঞ্জ গুলাকে ডিপিএস বলে, ঠিক আছে? এই ক্ষেত্রে তুমি একটা টমি সিরিঞ্জ নিতে পারো। টমি সিরিঞ্জ এটা একটা সিরিঞ্জের নাম, সবকিছুর একটা একটা নাম আছে। এই যে বেটা নাম দিছে সেই বেটার নামে চলে আসছে আর কি। এইখানে আমাদের পড়ালেখার মধ্যে সবকিছুই কিরকম, তোমরা যদি কিছু আবিষ্কার করো তোমাদের নাম চলে আসবে এরকম। এখন যদি তুমি টমি সিরিঞ্জ দিয়ে ওই যে দিক দিয়ে ইউরিনারি ড্রেন হচ্ছে, ফার্স্টে তো ইয়াটা খুলে ফেলবা, কি বলে ইউরিনারি ব্যাগটা খুলে ফেলবা। খুলে নলটা আছে না, হ্যাঁ নলটার ওদিক দিয়ে একটা টমি সিরিঞ্জ ঢুকাই দিবা। টমি সিরিঞ্জ ঢুকাইয়ে টানতে থাকবে। অনেক সময় রোগীর ভাগ্য ভালো হলে ওই ক্লটটা ওদিক দিয়ে চলে আসে, যেটা হচ্ছে কি ব্লাড ক্যাথেটারের মুখে লাগানো ছিল ক্লটটা, তোমার ওই টানের চোটে চলে আসবে। বুঝা গেছে? যদি তুমি আর্লি যাইতে পারো, মানে আর্লি যদি তুমি ডায়াগনোজ করতে পারো, ধরো অনেক ক্লট হয়ে গেছে তখন তো সম্ভব না। যদি এরকম ছোটখাটো ক্লট হয় তাহলে ওটা সাকশনের চোটে চলে আসবে। এই কাজগুলো কিন্তু তুমি করতে পারবা। তাহলে ইমার্জেন্সি তোমাকে আগে এগুলো হ্যান্ডেল করতে হবে। চলে আসলো তখন দেখবা কি এই ইউরিন চলে আসতেছে, পেশেন্ট রিলিফ, শান্তি, তোমাকে দোয়া করে দিবে। এটা কিন্তু অনেক বড় দোয়া। এই যে এরকম একটা একিউট কন্ডিশন থেকে পেশেন্টকে ফিরায় আনাটা অনেক বড় দোয়া, কিন্তু এটা মিস করিও না। তাহলে এটা চলে আসবে, প্রস্রাব ড্রেন হয়ে গেল। আচ্ছা, এখন তাও হইল না, এখন কি করতে পারো? তুমি আর একটু করে নর্মাল স্যালাইন নিবা, ওই ডিপিএস ধরো 10 ml 15 ml এরকম করে নিয়ে তুমি ওটা দিয়ে আবার ঢুকালা। মানে আমি এদিকে বের করতে পারতেছি না তো আমি আর একটু ব্লাডারে ঢুকাই দিই না। বুঝা গেছে? মানে ওটা তো মুখের মধ্যে আটকে আছে ব্লাড গুলা, তাহলে আমি যদি এদিক থেকে প্রেসার দিই তাহলে ওটা ছুটে গেল না। ওটা অনেক সময় কাজ করে, কাজ করলে ড্রেন হয়ে যাচ্ছে। তুমি একটু সময় পাবা তোমার সিনিয়র আসা পর্যন্ত, এর মধ্যে তুমি সিনিয়রকে কল দিবা, ঠিক আছে? এটাও একটা অপশন কিন্তু তোমার রিটার্নের, এর মধ্যে তুমি সিনিয়রকে কল দিবা। তোমার ওটাতেও যদি কাজ হয়ে যায় বাস কাজ হয়ে গেল। তাও যদি না হয় সেক্ষেত্রে তোমাকে ক্যাথেটার খুলে ফেলতে হবে। বুঝা গেছে? বেলুন ডিফ্লেট করে ক্যাথেটার খুলে ফেলতে হবে। খুলে অনেক সময় ওটা দিয়েও ক্লটটা চলে আসে, ইউরিনটা ড্রেন হয়ে যায়, তখন তোমাকে আবার একটা ক্যাথেটার দিতে হবে। ওটা হচ্ছে তোমার সিনিয়রের গাইডেন্সে দিতে হবে, কারণ হচ্ছে ট্রাই চ্যানেল লাগবে এবং ওইভাবে ট্র্যাকশন দিয়ে দিতে হবে। আর যদি তাও সবকিছু অ্যাটেম্পটে যদি ফেল করে সেক্ষেত্রে তোমাকে পেশেন্টকে ওটিতে নিতে হবে, আবার আবার স্পাইনাল দিতে হবে, দিয়ে আবার এন্ডোস্কোপ আর ইউরেথ্রাল মানে ইউরেথ্রার ভিতর দিয়ে এন্ডোস্কোপটা ঢুকাইয়ে ব্লড নিয়ে আসতে। বুঝা গেছে ম্যানেজমেন্ট? জি ম্যাম। ইয়েস ম্যাম। এবং এগুলা হচ্ছে সব এক্সপিরিয়েন্স। এগুলা যখন করবা, নিজেদের তো হয় নাই, আমার নিজের এক্সপিরিয়েন্স আছে আর কি সব। আমার আব্বারও ছিল, হওয়ার পরে বাসায় নিয়ে আসছি। এবং তোমাকে এখানে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, পেশেন্ট কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট পাই কিনা।
অনেকের বাবারা খায় না, স্প্রিন খায় না, খায় Yes, ma'am. খায়, খায়। জি ম্যাম ইয়েস ম্যাম, ব্যথার ওষুধ। খায়, ক্লপিড্রগ্লেল খায়। এদের তো আরো বেশি কনসাস থাকতে হবে। এবং তখন আমার মাত্র ইন্টার্নশিপ শেষ হয়েছিল, কিন্তু আমাদেরকে এভাবে কেউ বলে নাই, বুঝো নাই? যখন আবার অপারেশন হচ্ছে, পোস্ট অপারেটিভে একটা ভাইয়া বলতেছে খেয়াল রাখতে হবে যেন ব্লাড রিটেনশন না হয়। কারণ এটাই হচ্ছে একটা টার্প অপারেশনের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তো উনি আমাকে বুঝাই দিছিল পোস্ট অপারেটিভে কি করতে হবে। আমি কন্টিনিউয়াস ইরিগেশন চালানোর পর যখন বাসে নিয়ে আসছি ক্যাথেটার সহ, তখন তার ইরিগেশন চলে নাই। ওই যে আব্বা ইয়া খাইতো, অ্যান্টিকোয়াগুলেন্ট খাইতো, ওইটার জন্য আমার আব্বার ব্লিডিং এবং আটকায় গেছিল একদিন। তো এখন আমার কাজ হচ্ছে কি, আমি ইয়াটা করার পরে সাকশনটা দেওয়ার পর ক্লটটা চলে আসছে এবং ওটা রিলিফ হয়ে গেছে। এবং ওটা তোমাদেরকে কেন বলতেছি, এটা কষ্টের, প্রস্রাবটা পেটের ভিতর আটকায় থাকা অনেক কষ্টের। এবং ওই কষ্ট থেকে রিলিফ পাওয়ার পর আমার বাবাকে 500 টাকা দিয়ে দিছে। তখনও কিন্তু টাকা ইনকাম করি নাই। অনেক মজার কথা না, আমার সারা জীবন মনে থাকবে। জি ম্যাম Yes, ma'am. এটা হচ্ছে, তুমি শুধু এটা না, এটা তো টার্পের যখন রাতের বেলা একিউট টেনশন নিয়ে পেশেন্ট আসবে, তুমি ইউরিন ক্যাথেটার দিবা, ওই তুমি একই দোয়া পাবা পেশেন্টের কাছে, বুঝছো? কারণ পেশেন্টটা অনেক কষ্ট পায়, প্রস্রাব আটকায় থাকে, অনেক কষ্ট পায়। তো তুমি যেন একটা নর্মাল ক্যাথেটার দিয়ে দিতে পারলে তাও হয়ে যাবে। এখন আসো এই রিটেনশন, তুমি ক্যাথেটার দিতে পারলা না, ইউরিনারি ক্যাথেটার দিতে পারলা না, ম্যাম তুমি ম্যাম কি? বুঝি না। 11টায় আমাদের ক্লাস আছে, 11টায় ক্লাস আছে একটা। 11:30 থেকে না ক্লাস? ম্যাম আমি 11টায় দিছি ওটা। আচ্ছা ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ বলুন। 14 অ্যাবসেন্ট প্লাস প্রেজেন্ট। 14 অ্যাবসেন্ট, ওকে ঠিক আছে। তোমাদেরকে 14 শুধু? জি 14 শুধু। আচ্ছা ঠিক আছে। তোমরা আরেকটা জিনিস একটু দেখে নিবা, তোমরা যদি ক্যাথেটার করতে না পারো সেক্ষেত্রে কি করবা। সেক্ষেত্রে সুপ্রাপিউবিক সিস্টোস্টমি একটা জিনিস আছে, ওটা একটু দেখে নিও। আর বেশি কিছু বলবো না, সুপ্রাপিউবিক সিস্টোস্টমিও তোমাদের একটু লাগবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর কালকে 3 নাম্বার আইটেমটা দিয়ে দিবা। Ma'am, আপনি নিবেন কি? আসসালামু আলাইকুম। আইটেম কালকে তোমার ক্লাস, আমি নিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম।